অর্থনীতি পুনরুজ্জীবিত করতে বাজেটে 3R কৌশল, 1 বছরে পুনরুদ্ধার, 5 বছরে হবে সমৃদ্ধ। ইতিবাচক হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। প্রথম ধাপে সংস্কারের জোর। কৃষিখাতে স্মার্ট সরকারি ব্যয়ে বাড়বে উৎপাদন, কর্মসংস্থান। বিশ্বব্যাংকের প্রতিবেদন। বড় কৃষকরা ভর্তুকি পেলেও বঞ্চিত ক্ষুদ্র ও মাঝারিরা, দাবি সংস্থাটির। আজ থেকে বাজারে আসতে শুরু করেছে রংপুরের হাঁড়ি ভাঙা আম। জমজমাট স্থানীয় হাট। বিভিন্ন জেলা থেকে আসছেন পাইকাররা। 200 কোটি টাকার বিক্রি লক্ষ্যমাত্রা। ভূমি অধিগ্রহণে ধীরগতিতে আটকা ভাঙা বরিশাল কুয়াকাটা রেলপথ নির্মাণ। 8 বছরেও ক্ষতিপূরণ পাননি জমির মালিকরা। নকশা চূড়ান্ত হলেও প্রকল্প আটকে অর্থ সংকটে। এবং শান্তি চুক্তিতে পৌঁছেছে ইরান যুক্তরাষ্ট্র। জেনেভায় চুক্তি সই শুক্রবার। উন্মুক্ত হবে হরমুজ প্রণালী। বিশ্ববাজারে কমছে জ্বালানি তেলের দাম। চাঙ্গা এশিয়ার শেয়ার বাজার। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। 2026-27 অর্থ বছরের বাজেটে অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে 3R কৌশল উন্মোচন করেছে সরকার। এই কৌশলের মধ্যে রয়েছে রিকভারি অ্যান্ড স্টাবিলাইজেশন, রিস্টোরেশন এবং রিকনস্ট্রাকশন ফর অ্যাক্সেলারেশন। সরকারের আশা 2030-31 সালের মধ্যে 8.5% অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন আর বিনিয়োগকে জিডিপির 40% নিয়ে যাওয়া। সরকারের এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। তবে কৌশলের প্রথম ধাপে সংস্কারের পরিবর্তে প্রবৃদ্ধিতে জোর বেশি দেয়াকে উচ্চাভিলাষী মনে করছেন অর্থনীতিবিদরা। ইয়ানুর শিফাতের রিপোর্ট। নতুন বাজেটে দেশের ভঙ্গুর অর্থনীতিতে স্থিতিশীলতা অর্জন, পুনর্গঠন ও বিনিয়োগ নির্ভর প্রবৃদ্ধির পথে এগিয়ে নিতে 3R কৌশল নিয়েছে সরকার। প্রস্তাবিত বাজেট আমি তুলে ধরছি। এই কৌশলের মধ্যে রয়েছে রিকভারি অ্যান্ড স্টেবিলাইজেশন, রিস্টোরেশন এবং রিকনস্ট্রাকশন ফর অ্যাক্সিলারেশন। সরকার 3 ধাপে এই কৌশল বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করেছে। প্রথম ধাপে অর্থনৈতিক পুনরুদ্ধার বাস্তবায়িত হবে 1 বছরের মধ্যে। দ্বিতীয় ধাপে অর্থনীতির উত্তরণ, যা 1 থেকে 3 বছর মেয়াদের মধ্যে সম্পন্ন হবে। তৃতীয় ধাপ সমৃদ্ধ অর্থনীতি বিনির্মাণ বাস্তবায়ন করা হবে 5 বছর ধরে। এই কৌশলের মাধ্যমে সরকারের আশা 2030-31 সালের মধ্যে 8.5% অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন। পাশাপাশি মূল্যস্ফীতি নামিয়ে আনতে চায় 5%। প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পরিমাণ জিডিপির 2.7% আর মোট বিনিয়োগ জিডিপির 40% উন্নীত করার লক্ষ্য সরকারের। ব্যবসা বাণিজ্য সহজীকরণে 5 বছরকে কম সময় হিসেবে দেখলেও সরকারি কৌশলকে সাধুবাদ জানিয়েছেন ব্যবসায়ীরা। 5 বছর যদিও খুব কম সময়, মনে করি যে ইকোনমি 15-20 বছর ধরে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটা 5 বছরে আবার পুনর্গঠন করে আবার অগ্রসর হবে, এই ধরনের একটা পরিকল্পনা দরকার ছিল। সুতরাং আমি সাধুবাদ জানাই যে সরকার একটা 5 বছরের একটা প্ল্যান করেছেন। তবে যদিও আমি ব্যক্তিগতভাবে মনে করি 5 বছরে অনেক বেশি স্বপ্ন বাস্তবায়ন করা হবে না। প্রথম ধাপ অর্থনৈতিক পুনরুদ্ধারে উচ্চাভিলাষী প্রবৃদ্ধিকে বেশি গুরুত্ব না দিয়ে সংস্কারে জোর দিচ্ছেন অর্থনীতিবিদরা। গ্রোথ কত হবে বা খুব বেশি হবে কিনা সেটা হয়তো রিকভারি পিরিয়ডে চিন্তা না করলেও চলতো আর কি। কাজে রিকভারি পিরিয়ডে প্রবৃদ্ধির জন্য একটু কনজারভেটিভ অ্যাপ্রোচ নেওয়া দরকার। তারপর রেস্টোরেশন এবং এক্সিলারেশন পিরিয়ড হয়তো আমরা প্রবৃদ্ধিটাকে আরেকটু বাড়ানোর চেষ্টা করলে হয়তো ভালো হতো। 3R স্ট্র্যাটেজি যেটা নেওয়া হয়েছে 3টা পর্যায়ে, এটা কৌশল হিসাবে ঠিক আছে, কিন্তু বাস্তবায়ন সক্ষমতার উপরেই এটার সাকসেসটা নির্ভর করবে। প্রথম বছরে মূল্যস্ফীতি, ব্যাংক খাত ও পুঁজিবাজারের সংস্কারের ওপর প্রাধান্য দেওয়া উচিত বলে মনে করেন তারা। পরিষদের সবাই। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। প্রতিবেদনটি দেখলাম। দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে সরকারের 3R প্ল্যান নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে শাবিব এহসান। জনাব এহসান, আপনাকে এ সময়ের বাণিজ্যে স্বাগত জানাচ্ছি। শুরুতেই আপনার কাছ থেকে যেটি জানতে চাইব সেটি হচ্ছে, এই যে সরকারের যে পরিকল্পনা 3R, এই পরিকল্পনা, এই কৌশল নিয়ে যদি আমাদেরকে বিস্তারিত জানাতেন। ধন্যবাদ। আসলে সরি স্যার, হ্যালো। জি, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। জি।
জি, শুরুতেই আপনার কাছে জানতে চাইবো যে এই 3R কৌশলটা নিয়ে বিস্তারিত যদি একটু জানাতেন এবং এই কৌশলটা কতটুকু কার্যকর হবে বলে আপনি মনে করছেন। আমি আসলে আপনাদের রিপোর্টটা শুনতে পাইনি, আমি আপনাদের রিপোর্টটা শুনতে পাইনি। আমি আপনাদের যে রিপোর্টটা ছিল সেই সরকার কৌশলপত্রটা আমি শুনতে পাইনি। জি, অর্থনীতিকে পুনরুদ্ধারের জন্য সরকার যে 5 বছর মেয়াদী একটি পরিকল্পনা নিয়েছে, রিকভারি পরিকল্পনা যেটা নিয়েছে, আচ্ছা হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ। না আসলে এটা খুবই কার্যকর একটি, আসলে আমি মনে করি একটা কৌশল। কারণ বর্তমান অর্থনীতির যে অবস্থান, বিশেষ করে গত সরকারের সময়, মানে গত সরকার আগের সরকারের সময় অর্থনীতি যে একটা ভঙ্গুর অবস্থায় আমাদের আসলে রেখে গিয়েছে, এবং আমরা সবাই জানি যে আমাদের অর্থনীতির যে বেজ লাইন, সেই জায়গাটা কিন্তু একদম নষ্ট হয়ে গিয়েছে। সেখানে একটা এই ধরনের একটি বড় পরিকল্পনা ছাড়া এবং একটা ডিটেলস একটা রোডম্যাপ ছাড়া আসলে কোনোভাবেই আমাদের এই অর্থনীতি পুনরুদ্ধার করা সম্ভব না। কারণ স্বাভাবিক যে গতি থাকে অর্থনীতির, সেখান থেকে সেভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের আসলে এখান থেকে বের হয়ে আসাটা সম্ভব হবে না। ফলে একটা আমরা যেটা বলি যেটা কিক স্টার্ট, সেটা একটা দরকার, এবং সেই জন্য আসলে এই ধরনের একটি পরিকল্পনা খুবই প্রয়োজন এবং একটি নীতি। এবং এবং আমি আরেকটা কথা একটু সাথে বলি যে আসলে শুধু পরিকল্পনা করলেই হবে না, এটা বাস্তবায়ন, বিশেষ করে মাঠ পর্যায়ে যে যারা নাকি বাস্তবায়ন করে, তাদের সদিচ্ছা, তাদের মানসিকতা, সেইটার যদি পরিবর্তন না হয়, তাহলে দেখবেন যে এই সব পরিকল্পনার জন্য যেসব সার্কুলারগুলো হবে, এসআরওগুলো হবে, সেগুলো আসলে তখন আর ব্যবসা বান্ধব হবে না। সেগুলো আসলে সার্কুলারের জায়গাতেই থাকবে, কিন্তু বাস্তবে সেটা মানে মাঠ পর্যায়ের বাস্তবায়ন সেটা হবে না। ফলে বাস্তবায়নযোগ্য এই তাদের যে মানে একটি প্ল্যান থাকে, সেটা আসলে সরকারের নজরে দিতে হবে। কিন্তু আমরা যেটা দেখছিলাম যে পরিকল্পনার মধ্যে 2030-31 অর্থ বছরে জিডিপি 8.5-এ উন্নীত করা, এই যে এটা করতে গেলে কি কি কর্মসূচি আরো নিতে হবে এবং বাস্তবায়নটা কিভাবে করতে হবে? জি, আমি আসলে সেটাই বলতে চাচ্ছিলাম যে দেখেন, এখানে তো সারা বিশ্বে কিন্তু এখন আসলে প্রাইভেট সেক্টরের কিন্তু এখন মানে অর্থনীতির মূল চালিকা শক্তি প্রাইভেট সেক্টর। এখন কিন্তু সরকারিভাবে অর্থনীতি পরিচালনা করা হয় না, তারা আসলে রোডটা দেখায় দেয়, চলতে হয় প্রাইভেট সেক্টরেরই। এখন এই চলার পথে যদি হার্ডেল সৃষ্টি করতে থাকে বিভিন্ন জায়গাতে, ব্যবসা বাণিজ্য বলেন বা বিশেষ করে আপনার বাণিজ্যের ক্ষেত্রে, সেখানে কিন্তু আপনার আমাদের এই জিডিপি বলেন বা যেটা বলেন ট্যাক্স জিডিপি রেশিও বাড়ানোর কথা বলেন, আমাদের ওন সোর্সের রেভিনিউ বাড়ানোর কথা বলেন, কোনোটাই বাস্তবায়িত হবে না যদি না এই চলার পথে স্মুথ না হয়। এই জন্য যে কাজটা করতে হবে, আমি বিশেষ করে ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে যারা এখানে সত্যিকারের ভুক্তভোগী, আপনার সিভিল সোসাইটি এবং যারা নাকি পাবলিক সেক্টরে কাজ করে, তাদেরকে সাথে নিয়ে তারা তারা কোথায় কোথায় হার্ডেলস ফেস করে এবং কি কি করলে তাদের চলার গতিটা স্মুথ হবে, সেই জিনিসগুলোকে একদম ফিল্ড পর্যায়ে সমাধান করে আনতে হবে। তাহলে আসলে আপনার 2030 বলেন, তারপরে আমাদের 32-এর যে উন্নত বিশ্বে যাওয়া বা যেগুলোই বলেন, এই সবগুলো বাস্তবায়ন সম্ভব। কিন্তু শুধু কাগজে কলমে যদি আমরা বারবার বলি, এই যে বিনিয়োগ সম্মেলন হয়, এর আগেও একবার হয়েছে তত্ত্বাবধায়ক সরকার সময়, এখন হলো, এগুলা করে আসলে খুব বেশি রেজাল্ট আসবে না, এগুলোতে খালি খরচই হবে। তার থেকে মানে যারা ফিল্ড লেভেলের ছোট মাঝারি ব্যবসায়ী আছে, তারাই তো মূল শক্তি বেস লাইন, তাদের সাথে কথা বলে আমার মনে হয় যে এরকম একটা পরিকল্পনাটা ফাইনালাইজ করা উচিত। এবং সেটার জন্য আর কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে আপনি মনে করছেন? এখন যে অবস্থায় আছে আমাদের অর্থনীতি, এই অর্থনীতিকে পুনরুদ্ধার করতে এবং আমাদের জিডিপি প্রবৃদ্ধি 8.1 বা 8.8-এর উপরে যদি আমরা নিয়ে যেতে চাই, সেই ক্ষেত্রে আসলে বাধাগুলো কি আছে এবং কোন পরিকল্পনাটা গ্রহণ করা উচিত? বাধা আমি যেটা বারবার বলার চেষ্টা করতেছি, সেটা হলো যে বাধা হলো যে আমাদের বাস্তবায়ন ক্ষেত্রে আমাদের নীতি অনেক ভালো আছে, আমাদের অনেকগুলো আইন আছে, কিন্তু এগুলো বাস্তবায়ন কোনোভাবেই মানে ভালো মতন করা হয় না। যারা বাস্তবায়নের সাথে জড়িত থাকে, নিচের দিকের কর্মচারী কর্মকর্তারা, ওনারা আসলে অনেক বেশি দুর্নীতিগ্রস্ত হয়ে যাওয়াতে তারা বারবার হার্ডেল সৃষ্টি করে। এবং এইটাকে যদি আপনি ঠিক করে আনতে না পারেন, যেমন একটা দেশের আমি যদি বলি যে এনপিএল, নন পারফরমেন্স লোন আপনার 30%, এটা দিকে আপনার জিডিপি গ্রোথ করা সম্ভব? তাহলে এই জায়গাটা
বাজেটে হাত দিতে হবে, নতুন করে লোন দেওয়ার আগে যারা খেলাতে হবে। এর বাইরে আসলে কোনো কিছু করার নেই। আপনি যদি বাস্তবায়নটা যদি নাকি ইউজার ফ্রেন্ডলি না হয়, মানে ব্যবসা বান্ধব না হয় পরিবেশ, তার বাইরে আসলে খুব বেশি কিছু করার নাই। এবং আমি মনে করি যে এই জন্য, এবং সবচেয়ে বড় কথা হলো আমার কর্মসংস্থান বাড়াতে হবে। আপনি যদি কর্মসংস্থান না বাড়ান তাহলে সবকিছু ফেল করবে। এবং কর্মসংস্থান বাড়াতে গেলে কর্মমুখী শিল্পায়ন গড়তে হবে, এবং কর্মমুখী শিল্পায়ন করার জন্য যা যা করা প্রয়োজন সেরকম ভাবে নীতিটা তৈরি করতে হবে। জি, সেটা তো নিশ্চয়ই করতে হবে। একটু আশার কথা আপনার কাছ থেকে শুনতে চাই যে আমরা দেখেছি যে ইন্টারিম সরকার যখন ছিল বা এর আগে যখন ছিল, যে ইনভেস্টমেন্টের একটা ব্যাপার ছিল, দেশে ইনভেস্টমেন্টটা একটু কম ছিল, এখন সেটা কি বাড়বে কিনা বা সেটাও একটা এক্সেলারেট করবে কিনা আমাদের অর্থনীতিকে? ইনভেস্টমেন্ট বাড়লে তো অবশ্যই করবে, কিন্তু আমি যদি বলি যে আপনি যদি বাজেটে দেখেন যে 1 ট্রিলিয়ন টাকা মানে এক্সট্রা আদায় করতে হবে, এমনিতেও অনেক বড় একটা বাজেট। তারপরে গতবারে আমরা যা আদায় করেছিলাম তার তুলনায় বৈশ্বিক কারণে এখন ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি খারাপ, সেখানে $1 ট্রিলিয়ন আপনার আদায় ঘাটতি থাকবে। এটা কোত্থেকে পূরণ করবেন? এক্সট্রা যে 1 ট্রিলিয়ন, মানে ওই 2 ট্রিলিয়নের বাইরে যেটা নাকি সরকার শো করছে, তাহলে এটা তো আপনার ওই দেখা যাবে সাধারণভাবে আমরা যে কাজটা করি যে ব্যাংকগুলো, তফসিলি ব্যাংকগুলো থেকে লোন নেই। যদি ব্যাংকগুলো সিকিউরড ভাবে সরকারকে লোন দিতে পারে, সরকার ব্যাংকগুলোকে আমাদের মতো বেসরকারি কাছে লোন দিবে? যদি না দেয় তাহলে আমি নতুন করে কিভাবে বিনিয়োগ করব, নতুন করে কিভাবে কর্মসংস্থান করব? তো ঘুরে ফিরে কিন্তু আবারও পুরনো সেই অর্থনীতির যে দুষ্টচক্র জালে কিন্তু আমরা আটকা পড়ে যাচ্ছি। এই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের পুঁজিবাজারকে যদি নাকি আমরা সত্যিকারের যে পুঁজিবাজারের যে উদ্দেশ্য, যে বিনিয়োগ সংগ্রহ করা, যে নতুন নতুন কারখানার জন্য বা পুরোনো কারখানার জন্য, সারা বিশ্বেই এই হেভি ইন্ডাস্ট্রিগুলো কখনোই আপনার ব্যাংকের উপর নির্ভরশীল থাকে না, তারা পুঁজিবাজারের উপর নির্ভরশীল থাকে। তো পুঁজিবাজারটাকে যদি আমরা সত্যিকারের একটা পুঁজিবাজার যেটা তার যা করণীয় সেই জায়গায় নিতে পারি, তাহলে হয়তো বা আমাদের পক্ষে বিনিয়োগের একটা মানে অগ্রগতি করা সম্ভব হবে। আমরা আশা করছি যে আমাদের পুঁজিবাজারটা সেই কাজটা করতে পারবে এবং সরকারের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা বাস্তবায়িত হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ। জি, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে শামীম এহসান আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন। বাংলাদেশের কৃষি খাতে স্মার্ট সরকারি ব্যয় বাড়ালে উৎপাদন, কর্মসংস্থান ও সহনশীলতা বাড়বে। বিশ্বব্যাংক প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্য তুলে ধরেছে বিশ্বব্যাংক। সকালে রাজধানীর একটি হোটেলে সংস্থাটির প্রকাশিত এক প্রতিবেদনে এমনটা জানানো হয়েছে। এ সময় জানানো হয়, মোট সরকারি ব্যয়ের প্রায় 10% কৃষি খাতে গেলেও প্রবৃদ্ধি কমছে এবং উচ্চ মূল্যের পণ্যে বৈচিত্র্য বাড়ছে না। কৃষি ব্যয়ের বড় অংশই ভর্তুকি, বিশেষ করে সার ও ধান উৎপাদনে কেন্দ্রীভূত। এতে বড় কৃষকরা বেশি সুবিধা পাচ্ছেন, যেখানে ছোট কৃষকরা তুলনামূলক কম সহায়তা পান। মাত্র 5% কৃষক সঠিকভাবে সারের ব্যবহার করছেন, যা উৎপাদন বৃদ্ধির বড় সুযোগ হিসেবে দেখছেন সংস্থাটি। এছাড়া 72% জমিতে ধান চাষ হওয়ায় পশুপালন, মৎস্য ও সবজি খাত পিছিয়ে পড়ছে। প্রতিবেদন অনুযায়ী মাটির পরীক্ষা, কৃষক সেবা জোরদার এবং ভাউচার চালু করে দরিদ্র কৃষকদের কাছে সহায়তা পৌঁছানো সহজ হবে। Universal to targeted subsidy and redirect of farmer high balance nutrition location and abilities, and we are very proud to support this for security for people. নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত জাতীয় বাজেট 2026-27 অসুবিধাগ্রস্ত মানুষের জন্য শীর্ষক আলোচনায় কথা বলছেন নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক দেবপ্রিয় ভট্টাচার্য। আমরা সরাসরি যাব সেখানে। খাতের আলোচনাও এটার ভিতরে আছে এবং কৃষি এবং ক্ষুদ্র এবং মাঝারি শিল্প এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, বিশেষ করে গ্রামীণ অর্থনীতিতে কর্মসংস্থান সৃষ্টি করার ক্ষেত্রে সবাই যাতে শহরমুখী না হয় এটার ক্ষেত্রে। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি, 3 ধরনের চাপের কথা আমি উল্লেখ করেছি। একটি হলো আপনার মূল্যস্ফীতির চাপ, আরেকটি হলো তার যে মজুরির চাপ, এবং আরেকটি হলো তার সঞ্চয় হারানোর চাপ। এই 3মুখী চাপের ভিতরে এই নিম্নবিত্ত মধ্যবিত্ত রয়েছে। আমি আর বেশি এটার ভিতরে যাচ্ছি না। আমরা দেখিয়েছি কিভাবে যে রপ্তানি বাড়লেও যে
স্বয়ংক্রিয়ভাবে আপনার কর্মসংস্থান বাড়বে এবং নারীদের এটা বাড়বে বা কম দক্ষ মানুষের বাড়বে এমন কোনো নিশ্চয়তা এখানে নাই। এবং এটার একই দিকে আপনার যদি টাকার বিনিময় হারের পতন ঘটে তাহলে অবশ্যম্ভাবীভাবে আপনার বিভিন্ন খাদ্যদ্রব্যের দাম বাড়বে এবং এটা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তকে আরও কষ্টের ভিতরে ফেলবে। অর্থাৎ বাণিজ্য বাড়লেই যে এইটা গরিব মানুষের পক্ষে যাবে এমনও কিন্তু কোনো নিশ্চয়তা এটার ভিতরে নাই। কেউ যদি মনে করেন রপ্তানি বাড়ছে সেহেতু মানুষের উন্নতি হচ্ছে, এইটা একটু অতি সরলীকৃত জটিল সত্য হবে আর কি। এখন দেখেন তাহলে সরকারের থেকে ওই যে 3টে আর চালু করা হয়েছে না, একটা রিকভারি, রেস্টোরেশন অ্যান্ড রিকনস্ট্রাকশন। ওনারা বলেছেন প্রথম বছরে রিকভারি হবে, পরের 3 বছর ওনারা রেস্টোরেশন করবে এবং শেষ বছরে নির্বাচনের আগে যে রিকনস্ট্রাকশনে যুক্ত হবেন। আমাদের বক্তব্য হলো প্রথম বছরে যেই কথাগুলো বলা হচ্ছে অতিমাত্রায় দায়িত্ব চাপ সৃষ্টি করা হয়েছে। এটা 1 বছরের জায়গায় 2 বছর ধরে নিয়ে করলে পরে বোধহয় ঠিক হতো। আপনাদের মনে আছেন অর্থমন্ত্রী আগে বলতেন 2 বছর আমি কিছু দিতে পারবো না, 2 বছরে ঘুরে লাগবে। উনি কেমন করে 2 বছর থেকে আবার 1 বছরে চলে আসলেন, এটা আমাদের কাছে একটু আশ্চর্য লেগেছে। কারণ সংস্কারের যে কাজগুলো আমরা বলছি এগুলো 1 বছরের ভিতরে শেষ করা আদৌ সম্ভব না যদি আপনি ঠিক মতো করতে চান আর কি। আর আমাদের কথা হলো শেষ বছরে যে আপনি তাহলে শেষ বছরে কি পৌঁছাবেন এটাই প্রথম বছরের চিন্তার বিষয়। কারণ নির্বাচনের প্রাক্কালে যদি মূল্যস্ফীতি সর্বাপেক্ষা হয়ে যায় তাহলে আপনার কিন্তু লাভের গুড় পিঁপড়ায় খেয়ে যাবে, এইটা দেখবেন। আসেন এখানে দেখি ফিসকালে আমি খুব তাড়াতাড়ি যাব। এখন যে কাঠামোটা করা হয়েছে এইটার জন্য এই যে প্রাক্কলনটা হয়েছে যে যত আমি রাজস্ব আদায় করব এবং সেটার ফলে আমার জিডিপির অংশ হিসেবে কর এর অনুপাত বাড়বে, আমাদের কাছে মনে হয়েছে যে প্রাক্কলনগুলো করা হয়েছে এটার ভিত্তিও ঠিক নাই, এটার যে প্রাক অনুমানের ভিত্তিতে করা হয়েছে সেগুলো নিয়েও সংশয় আছে এবং সর্বোপরি গত কয়েক বছরের অভিজ্ঞতা আমাদের বলে যে শেষ বিচারে যে এনবিআর এর ঘাড়ে বাকিটুকু চাপিয়ে দেওয়া হয় বাজেটের হিসাব মেলানোর জন্য। এবং সেই নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক দেবপ্রিয় ভট্টাচার্য কথা বলছিলেন রাজধানীর মহাখালীতে। আমরা সরাসরি ছিলাম সেখানে। দেখছেন এ সময়ের বাণিজ্য, সঙ্গে থাকুন। রাজধানীর বনানীতে আমেরিকান চেম্বার আয়োজিত জাতীয় বাজেট 2026-27 বিনিয়োগ নির্ভর প্রবৃদ্ধির লক্ষ্যে আস্থা ও প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধি শীর্ষক মতবিনিময় সভায় কথা বলছেন গবেষণা প্রতিষ্ঠান সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। সরাসরি যাব সেখানে। Through an election, through a popular mandate, they have to start the unpopular reform in the first year. Otherwise, in the third, fourth, fifth year, they will be busy for the next cycle of election. Then they will not be able to do any unpopular reform measures. So that's some of the points to maintain the fiscal discipline in the budget. Thank you so much. Sunny Bhai, businesses are now evaluating the real world implication, and from industry perspective, how will this budget impact industrial competitiveness, manufacturing competitiveness and employment, particularly under current cost pressure? Thank you. I feel, first of all, before I start, yes, by excellent presentation. I think you made the life easy for everyone and it was beautiful. সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন রাজধানীর বনানীতে একটি আলোচনায় কথা বলছিলেন। আমরা সরাসরি ছিলাম সেখানে। অ্যালটেক অ্যালুমিনিয়াম, গড়ে উঠছে আগামী শহর। দেখছেন এ সময়ের বাণিজ্য। এ সময়ের বাণিজ্য। ঢাকার পুঁজিবাজারের খবর জানাতে চলে যাচ্ছি ডিএসসির ওয়েবসাইটে। আমরা দেখতে পাচ্ছি ডিএসসি এক্স ইন্ডেক্স বা প্রধান সূচক সেটি ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শুরু হয়েছে, আমরা সেটি দেখতে পাচ্ছি। এবং ডিএসসি সরিয়া সূচক যেটি আছে সেটিও ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে আছে এবং ডিএসসি বাছাই সূচক যেটি রয়েছে সেটিও ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে শুরু হয়েছে। এ পর্যন্ত সর্বমোট আমরা যেটি দেখতে পাচ্ছি যে সর্বমোট আসলে বেচা বিক্রি হয়েছে
12,67,024টির এবং আমরা দেখেছি যে 221টির শেয়ার কমেছে এবং বেড়েছে এবং 102টির শেয়ার আসলে কমেছে এবং আমরা দেখেছি যে অপরিবর্তিত রয়েছে 64টি শেয়ারের দাম। শেয়ার বাজারের আমরা যদি আসলে একটু দেখতে চাই যে মার্কেট আপডেট যদি আমরা দেখতে চাই যে আসলে কোনটা কেমন আসলে হচ্ছে, সেটা কোন শেয়ারের দাম আসলে কেমন বাড়ছে, কোন কোম্পানির শেয়ারের দাম বাড়ছে, আমরা 20টি শেয়ারের দাম আমরা আসলে আপনাদেরকে জানাতে চাই। আমরা শুরুতেই যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে সেটি আমরা আসলে দেখতে পাচ্ছি যে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি এটি আসলে একেবারে সবার উপরে অবস্থান করছে এবং আমরা আবার যদি একটু দেখতে চাই যে শেয়ার বাজারে দ্বিতীয় অবস্থানে রয়েছে আসলে এনসিসি ব্যাংক, তৃতীয় অবস্থানে রয়েছে এসএ পোর্ট এবং চতুর্থ অবস্থানে রয়েছে মেঘনা এবং পঞ্চম অবস্থানে রয়েছে অরিয়ন ইনফো। আমরা মার্কেটের খবরাখবর আসলে আপনাদেরকে জানাচ্ছিলাম যে 5টি শেয়ার বাজারে যাদের বেচা বিক্রি সবচেয়ে ঊর্ধ্বমুখী বেশি রয়েছে তাদের খবর আমরা জানাচ্ছিলাম এবং ডিএসসির যে আপডেট সেটি ডিএসসি এক্স ইন্ডেক্স বা প্রধান সূচক যেটি রয়েছে, সরিয়া সূচক যেটি রয়েছে এবং বাছাই সূচক যেটি রয়েছে সেটি আসলে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে শুরু হয়েছে। 10টা থেকে আসলে শেয়ার বাজারের লেনদেন শুরু হয়েছে, 10টা থেকে ঊর্ধ্বমুখী ছিল, 10:30টার দিকে একটু কমেছিল এবং তারপরে এখন কিন্তু আবার আমরা দেখতে পাচ্ছি যে ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়েই রয়েছে। তো এই ছিল আমার কাছে শেয়ার বাজারের সবশেষ খবর। আজ থেকে বাজারে আসতে শুরু করেছে রংপুরের হাঁড়িভাঙা আম। উৎপাদন ভালো হওয়ায় এবার দেশের ভেতরেই এই আম বিক্রির টার্গেট নেওয়া হয়েছে প্রায় 200 কোটি টাকার। বিস্তারিত জানাতে রংপুরের পদাগঞ্জ এলাকায় আছেন সহকর্মী আব্দুর রশিদ জীবন। সরাসরি যাব তার কাছে। জীবন, উত্তরের ঐতিহ্যবাহী হাড়িভাঙ্গা আম নানা চড়াই উত্তর পেরিয়ে আজকে থেকে বাজারে উঠতে শুরু করেছে এবং আজকে থেকে কিন্তু আনুষ্ঠানিকভাবে এই আম বিক্রি শুরু হয়েছে। এবং বলে রাখি, এই হাড়িভাঙ্গা আম কিন্তু শুধু তার যে স্বাদ কিংবা গন্ধ এই জন্যই আসলে সে সুপরিচিত নয়, এই অঞ্চলের যে অর্থনীতি সেই অর্থনীতির জন্য কিন্তু এই হাড়িভাঙ্গা আম আশীর্বাদ এনেছে। এবং বলে রাখি, রংপুরে কিন্তু এই হাড়িভাঙ্গা আম 2024 সালে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। এবং বলে রাখা ভালো যে এই যে রংপুরের পদাগঞ্জ, মিঠাপুকুর, বদরগঞ্জ সহ বেশ অনেক কিছু এলাকা কিন্তু এই হাড়িভাঙ্গা উৎপাদনের জন্য প্রসিদ্ধ এবং এই আমকে কেন্দ্র করে কিন্তু এই পুরো রংপুর এলাকার যে অর্থনীতি সেই অর্থনীতি কিন্তু এই মৌসুমে চাঙ্গা হয়ে থাকে। এবং কৃষি কর্মকর্তা যারা রয়েছেন এবং স্থানীয় যারা আম ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু বলছেন যে এই আমকে কেন্দ্র করেই কিন্তু চলতি মৌসুমে 200 কোটি টাকা শুধুমাত্র অভ্যন্তরীণ যে অর্থনীতি সেটি চাঙ্গা হবে। এবং বলা হচ্ছে যে এই আমকে কেন্দ্র করে শুধু কিন্তু যে আম ব্যবসায়ীরা ব্যবসা করে তারা কিন্তু না, এর সাথে কিন্তু অনেক ফড়িয়া ব্যবসায়ী রয়েছে, রংপুরের বাহির থেকে অনেক ব্যবসায়ী আছে, তারা কিন্তু এখানে ব্যবসা করে এবং একই সাথে কুরিয়ার ব্যবসা রয়েছে। বিশেষ করে যেহেতু এই আমগুলো অনলাইন ডেলিভারি যায় দেশের বিভিন্ন প্রান্তে, সে কারণেই এখান থেকে আমগুলো প্যাকেটজাত করে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয় এবং সেখানে কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ এই আমের স্বাদ নিতে পারেন। এবং বলা হচ্ছে এই আমের যে গুণ, এই আমের যে বৈশিষ্ট্য সেটি কিন্তু হচ্ছে যে এটি আশিন এবং যে গন্ধ সেটি আসলে সুমিষ্ট গন্ধ এবং খেতে আসলে প্রচুর সুস্বাদু, যে কারণে আসলে এই আম দেশ পেরিয়ে আন্তর্জাতিক মণ্ডলেও কিন্তু তার জায়গা করে নিয়েছে। গত কয়েক বছর আমরা দেখেছি হাড়িভাঙ্গা আম দেশের বাইরে বিভিন্ন দেশে কিন্তু আসলে রপ্তানি করা হয়েছে। এবারও আসলে সেই ধরনের চিন্তাভাবনা রয়েছে, যদিও যারা রয়েছেন ব্যবসায়ী তারা বলছেন যে সরকার যদি আরো তাদের ব্যবসার পথ প্রসারিত করে দেয় তাহলে কিন্তু এই আমের যে অর্থনীতি সেটি আরো বড় পরিসরে যাবে। এবং বলে রাখি, রংপুরের এই যে পদাগঞ্জে আমের কিন্তু এটিকে রাজধানী বলা হয়, এটি কিন্তু সকাল 10টার দিকেও কিন্তু জমজমাট ছিল আমের কেনা বেচা নিয়ে। এখন কিন্তু আসলে প্রচুর বৃষ্টি পড়তেছে, বৃষ্টির কারণে আমরা দেখছি যে এই ভ্যানগুলোতে আম ঢেকে ঢেকে রেখেছেন যারা ব্যবসায়ী, স্থানীয় যারা ব্যবসায়ী রয়েছেন তারা। অর্থাৎ বৃষ্টি শেষ হলেই কিন্তু আবারও এই পুরো এলাকাটি জমজমাট হয়ে যাবে এবং এখান থেকে কিন্তু আম দেশের বিভিন্ন স্থানে অর্থাৎ রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে এই আমগুলো পাঠানো হয়। এবং এই আমের যে আসলে চাহিদা সেটি কিন্তু সারা দেশেই ব্যাপক রয়েছে। বিশেষ করে এর যে স্বাদ এবং আশিন যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যের কারণে আসলে সারা দেশে এই আমের যে খ্যাতি সেটি কিন্তু ছড়িয়ে গেছে। এবং এই আমকে কেন্দ্র করে স্থানীয় যারা চাষি রয়েছেন, আম চাষি, তারা কিন্তু বলছেন যে এবার আসলে প্রাকৃতিক আবহাওয়া ভালো থাকায় তাদের যে আমের ফলন সেটি কিন্তু ভালো হয়েছে
এবং তারা বলছেন যদি বাজার ব্যবস্থাপনা ভালো থাকে, যদি দেশের বিভিন্ন প্রান্তে আম পাঠানোর যে ব্যবস্থা সেটি যদি সঠিকভাবে তারা পায়, তাহলে তারা বলছেন এবারের যে আমের অর্থনীতি সেটি আসলে তাদের গত বছরের থেকেও আসলে ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা তারা দেখছেন। এবং তারা বলছেন এই আমকে কেন্দ্র করে রংপুরের কিন্তু বলা চলে প্রায় 5 থেকে 7টি উপজেলা কিন্তু বলা চলে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হচ্ছেন। এবং স্থানীয় যারা আম চাষী তারা কিন্তু বলছেন যে অন্যান্য শস্য এড়িয়ে অর্থাৎ ধান কিংবা অন্যান্য যে চাষাবাদ রয়েছে সেগুলো বাদেও কিন্তু তারা এই আমের চাষের দিকে ঝুঁকছে। তো সব মিলিয়ে যদি বলি রংপুরের অর্থনীতিতে একেবারে আশীর্বাদ হয়েছে হাড়িভাঙ্গা আম, এবং সব মিলিয়ে এবার কিন্তু যারা আম চাষী রয়েছেন, ব্যবসায়ী রয়েছেন, কৃষি বিভাগ রয়েছেন, তারা কিন্তু আসলে বলছেন 200 কোটিরও বেশি ছড়িয়ে যাবে এই আমের অর্থনীতি। তো সব মিলিয়ে এই ছিল রংপুরের পদাগঞ্জ থেকে হাড়িভাঙ্গা আমের বাজারের সবশেষ। সহকর্মী আব্দুর রশিদ জীবন রংপুর থেকে যোগ দিয়েছিলেন। ভাঙা বরিশাল কুয়াকাটা রেলপথ নির্মাণে 8 বছর আগে বরিশালে ভূমি অধিগ্রহণের পরিকল্পনা করা হয়। যেসব স্থান দিয়ে রেল লাইন ও স্থাপনা নির্মাণের কথা ছিল সেসব ভূমিতে দেয়া হয় বিক্রি ও সংস্কারের নিষেধাজ্ঞা। তবে এখনও ক্ষতিপূরণ পাননি জমির মালিকরা। একই সঙ্গে থমকে আছে পায়রা বন্দরকে ঢাকার সঙ্গে সরাসরি রেল নেটওয়ার্কে যুক্ত করার উদ্যোগও। রেল কর্তৃপক্ষ বলছে সম্ভাব্যতা যাচাই আর নকশা চূড়ান্ত হলে পুরো প্রকল্পই এখন আটকে গেছে অর্থ সংকটে। সুমন হাসানের তোলা ছবিতে বিস্তারিত অপূর্ব অপুর রিপোর্টে। সুলতান খান জীবন শয়নে সন্তানদের সঙ্গে বসবাসের স্বপ্ন আটকে আছে রেললাইন প্রকল্প সংশ্লিষ্টদের দেয়া লাল রঙের নম্বরে। রেললাইনের জমি অধিগ্রহণের তালিকায় নাম ওঠায় নিজের বাড়িটি না পারছেন বিক্রি করতে, না পারছেন নতুন করে সাজাতে। কাস্টমার রেল লাইনে নেবে, রেল লাইনে লই যাবে আর কিনবো। একই সংকটে বরিশাল নগরীর টিয়াখালী ও দক্ষিণ সাগরদী সহ 10 থেকে 12 কিলোমিটার এলাকার হাজারো বাসিন্দাদের। তাদের অভিযোগ 8 বছর আগে প্রকল্প কর্মকর্তাদের দেয়া লাল রঙের নম্বরের কারণে তৈরি হয়েছে বসতবাড়ি সংস্কার ও জমি বিক্রিতে সব ধরনের নিষেধাজ্ঞা। ভিটাটা হলো আমার বাপ দাদার পূর্বপুরুষের ভিটা, 2 তলা বা 3 তলা কাজ শেষ করব, কিন্তু ওইটা আমি পাচ্ছি না। সরকার যদি এই বাড়িঘর নেওয়া হয় তা নিয়ে যাবে, না নিলে বললে দেবে যে না কাজ হইবে না, আমরা একটা কিছু করব। ভাঙা থেকে কুয়াকাটা রেলপথটি বরিশাল জেলার বিভিন্ন স্থান হয়ে এগিয়ে যাওয়ার কথা রয়েছে পটুয়াখালীর দিকে। দক্ষিণ অঞ্চলের রেল লাইনে যুক্ত করতে 5,600 একর জমির এই মহাপরিকল্পনায় 19টি স্টেশন আর একটি জংশন সমৃদ্ধ এই মেগা প্রকল্পের প্রাথমিক বাজেট 41,200 কোটি টাকা। ব্যয় যখন বেড়ে যাবে তখন দেখা যাবে এটার বাস্তবায়ন যোগ্য থাকে কিনা আমরা আশঙ্কা করছি সেখানেও। রেল কর্তৃপক্ষ বলছে সম্ভাব্যতা যাচাই আর নকশা চূড়ান্ত হলেও পুরো প্রকল্পই এখন আটকে আছে অর্থ সংকটে। ফিজিবিলিটি স্টাডি এন্ড ডিটেইল ডিজাইন কমপ্লিট হয়েছে, কিন্তু ফান্ডিং এর অভাবে প্রজেক্টটা এখনো শুরু করতে পারেনি গভর্নমেন্ট। ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত 215 কিলোমিটারের যে রেল প্রকল্প নেওয়া হয়েছিল সেটি বাস্তবায়ন করুক এই সরকার, যার মধ্য দিয়ে আকাশ, নৌ, সড়ক যোগাযোগের মতোই রেল খাতেও যোগাযোগ স্থাপন হবে এক মাইল ফলক। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। এ সময়ের বাণিজ্য সবার জন্য সুস্থ ধারার গেমিংকে আরও সহজ, আকর্ষণীয় ও আনন্দদায়ক করতে বিকাশ অ্যাপে যুক্ত হয়েছে নতুন ফিচার গেম জোন। এই প্ল্যাটফর্মের মাধ্যমে সরাসরি বিকাশ অ্যাপের মধ্যেই বিভিন্ন ধরনের গেম খেলা এবং অনলাইন টুর্নামেন্টে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন গেমাররা। ফুটবল উন্মাদনার সময়ে সম্প্রতি রাজধানীর একটি হোটেলে বিকাশ অ্যাপের এই নতুন ফিচারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় পুরুষ ও নারী ফুটবল দলের 16 জন তারকা ফুটবলার এবং বিকাশের চিফ প্রোডাক্ট অ্যান্ড টেকনোলজি অফিসার আজমল হুদা। অ্যাপের হোম স্ক্রিনে থাকা গেম জোন ক্লিক করে সাবস্ক্রিপশন নিয়ে রেসিং, অ্যাকশন, আর্কেড, অ্যাডভেঞ্চার ও পাজল সহ বিভিন্ন ক্যাটাগরিতে নিজেদের পছন্দের গেম খেলতে পারবেন গেমাররা। শুধু গেম খেলার সুযোগই নয়, বিকাশ গেম জোনে নিয়মিত আয়োজিত টুর্নামেন্টে গেমাররা প্রতিযোগিতামূলক গেমিংয়ে অংশগ্রহণ করতে পারছেন। অনুষ্ঠানে ফুটবল প্রেমীদের সময়কে আরও রঙিন করে তুলতে অ্যাপেই চালু করা হয় নতুন গেম হামজা ভার্সেস ওয়ার্ল্ড।
চাহিদা কম থাকায় বিশ্ববাজারে কমেছে ভিটামিনের দাম, তবে বেড়েছে অ্যালুমিনিয়াম, লিড ও টিনের দাম। তবে স্থির কোবাল্টের বাজার। চাহিদা কমায় বিশ্ববাজারে কমেছে যোগাযোগ অবকাঠামো তৈরিতে দরকারি ভিটামিনের দাম। সপ্তাহ ব্যবধানে দাম 5.53% কমে টন প্রতি দাঁড়িয়েছে $635। মাস ব্যবধানে কমেছে 3.15%। তবে চাহিদা বাড়ায় বেড়েছে লিডের দাম 0.53% বেড়ে টন প্রতি বিক্রি হচ্ছে $1,977। তবে সপ্তাহ ও মাস ব্যবধানে কমেছে 0.72 এবং 0.29%। এদিকে বিশ্ববাজারে বাড়ছে অ্যালুমিনিয়ামের দাম। একদিনে 0.70% বেড়ে টন প্রতি বিক্রি হচ্ছে $3,543। যদিও সপ্তাহ ব্যবধানে কমেছে 1.54%। দাম বেড়েছে টিনেরও। একদিনে টনে $888 বেড়ে বিক্রি হচ্ছে $52,848। যদিও সপ্তাহ ব্যবধানে কমেছে 5.2%। তবে স্থির কোবাল্টের দাম। বিশ্ববাজারে এই শিল্পপণ্য টন প্রতি বিক্রি হচ্ছে $56,290। বছর ব্যবধানে দাম বেড়েছে 5.5%। ফরহাদুর রহমান, সময় সংবাদ। সময়ের বাণিজ্য। দেশের বাইরের খবর। শান্তি চুক্তিতে পৌঁছেছে ইরান ও যুক্তরাষ্ট্র। শুক্রবার জেনেভায় সই হবে এই চুক্তি। দুই দেশের চুক্তিতে পৌঁছানোর ঘোষণা দিয়েছেন মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। পরে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তির অংশ হিসেবে সামরিক অভিযান বন্ধ, হরমুজ প্রণালী উন্মুক্ত করা এবং নৌ অবরোধ প্রত্যাহারের কথাও জানিয়েছে ট্রাম্প। চুক্তি বাস্তবায়িত হলে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা কমার পাশাপাশি বৈশ্বিক জ্বালানি বাজারও স্বাভাবিক হতে পারে, যদিও চুক্তির পূর্ণাঙ্গ শর্তাবলী এখনও প্রকাশ করা হয়নি। দীর্ঘ আলোচনার পর অবশেষে শান্তি চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এমনটা জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়, উভয় পক্ষ সামরিক অভিযান অবিলম্বে ও স্থায়ীভাবে বন্ধ করতে সম্মত হয়েছে। চুক্তির আওতায় লেবাননকে অন্তর্ভুক্ত করা হয়েছে বলেও দাবি করেন তিনি। জানান, চুক্তি স্বাক্ষরের আনুষ্ঠানিকতা 19 জুন সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হবে। শাহবাজ শরীফ তার বিবৃতিতে কাতার, সৌদি আরব এবং তুরস্কের ভূমিকাকেও বিশেষভাবে উল্লেখ করেন। তিনি বলেন, এই দেশগুলোর সহায়তা ও কূটনৈতিক প্রচেষ্টা সমঝোতা অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। এর কিছুক্ষণ পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে এক বার্তায় চুক্তির বিষয়টি নিশ্চিত করেন। একই সঙ্গে হরমুজ প্রণালী টোলমুক্তভাবে উন্মুক্ত করার অনুমোদন এবং যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অবিলম্বে প্রত্যাহারের ঘোষণা দেন তিনি। এদিকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, রাত থেকেই লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধ ও সামরিক অভিযান তাৎক্ষণিক ও স্থায়ীভাবে বন্ধ হবে। একই সঙ্গে তিনি জানান, চূড়ান্ত চুক্তি নিয়ে আগামী 60 দিন পর্যন্ত আলোচনা চলবে, যেখানে উভয় পক্ষ বাস্তবায়ন কাঠামো চূড়ান্ত করবে। তবে কোনো শর্ত ভঙ্গ করলে তারা নিজস্ব প্রতিরোধমূলক ব্যবস্থা নেবে বলেও সতর্ক করেছে তেহরান। যুক্তরাষ্ট্র ইরান শান্তি চুক্তি ঘিরে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে বিশ্বজুড়ে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চুক্তির জন্য অভিনন্দন জানিয়েছেন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট একে মধ্যপ্রাচ্যের জন্য সম্ভাব্য নতুন যুগের সূচনা বলে আখ্যা দিয়েছেন। একইভাবে তুরস্কে অবস্থিত ইরানের দূতাবাস, কাতার এবং যুক্তরাজ্যও এই সমঝোতাকে স্বাগত জানিয়েছে। এদিকে শান্তি চুক্তিতে পৌঁছানোর আগ মুহূর্তেও লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। স্থানীয় সময় রোববার রাজধানী বৈরুতের দক্ষিণ উপশহর দাহিয়াহ এলাকায় আক্রমণ করে দখলদাররা। এতে বেশ কয়েকজন হতাহত হন। হামলার আগে দক্ষিণ লেবাননের 29টি এলাকায় নতুন করে জনসাধারণকে সরিয়ে নেয়ার নির্দেশ দেয় নেতানিয়াহু বাহিনী। নাসরিন রুমি, সময় সংবাদ। এদিকে যুক্তরাষ্ট্র ইরান চুক্তি ঘোষণার পর বিশ্ববাজারে কমছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সোমবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি $4.10 বা 4.7% কমে $83.23 পৌঁছায়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট দাম $4.31 বা 5.07% কমে ব্যারেল প্রতি $80.57 নেমে আসে। এর আগে শুক্রবারও উভয় ধরনের তেলের দাম 3% বেশি কমেছিল। এদিকে শান্তি চুক্তির খবরে এশিয়ার শেয়ার বাজারে ফিরেছে চাঙ্গা ভাব। সকালের বাণিজ্যে জাপানের প্রধান শেয়ার বাজার সূচক নিক্কেই 225 5% বেশি বেড়েছে। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার কসপি সূচক এক লাফে 5.7% বৃদ্ধি পেয়েছে। এছাড়া তাইওয়ানের টাই এক্স সূচক 2.7% এবং অস্ট্রেলিয়ার
ASX 2200 সূচক প্রায় 1.5% ঊর্ধ্বমুখী হয়েছে। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। অর্থনীতি পুনরুজ্জীবিত করতে বাজেটে 3R কৌশল, 1 বছরে পুনরুদ্ধার, 5 বছরে হবে সমৃদ্ধ। ইতিবাচক হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। প্রথম ধাপে সংস্কারে জোর। কৃষি খাতে স্মার্ট সরকারি ব্যয় বাড়বে, উৎপাদন, কর্মসংস্থান। বিশ্ব ব্যাংকের প্রতিবেদন। বড় কৃষকরা ভর্তুকি পেলেও বঞ্চিত ক্ষুদ্র মাঝারিরা, দাবি সংস্থাটির। এবং শান্তি চুক্তিতে পৌঁছেছে ইরান যুক্তরাষ্ট্র। জেনেভায় চুক্তি সই শুক্রবার। উন্মুক্ত হবে হরমুজ প্রণালী। বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম। চাঙ্গা এশিয়ার শেয়ার বাজার। এই ছিল এই সময়ের বাণিজ্যে। বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।